রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আশ্বাস। শর্ত দেয় উপত্যকার নেতাদের ক্ষোভ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা 10 রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করল তুরস্ক। মানবাধিকার কর্মীর মুক্তি দাবি করায় এই পদক্ষেপ। মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপনে মার্কিন গবেষকদের সাফল্য, কমবে অবৈধ বাণিজ্য। ডোনারের অভাবে রোগীর মৃত্যু কমে আসবে। শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। শনিবার উপত্যকা সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন। জানান, নির্বাচনী আসন পুনর্বিন্যাস এবং সুষ্ঠুভাবে বিধানসভা ভোট অনুষ্ঠিত হলেই ধাপে ধাপে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাবে ভূস্বর্গ। স্থানীয় রাজনীতিকরা এই শর্ত আশ্বাসে ক্ষুব্ধ। তাদের অভিমত, সংবিধানের 370 ধারা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কাশ্মীরে শান্তি আসবে না। হিন্দু শিখ সম্প্রদায়ের ব্যবসায়ী এবং বহিরাগতদের খুনের ঘটনায় কাশ্মীরে বিরাজ করছে চাপা উত্তেজনা। এর মাঝেই 3 দিনের সফরে শ্রীনগরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2019 সালের আগস্টে 370 ধারা বিলোপের পর প্রথমবার পা রাখলেন উপত্যকায়। পৌঁছেই আশ্বাস দিলেন, মোদী সরকারের শর্ত মেনে চললে আবারও রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু কাশ্মীর। কেন আমরা নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কাজ বন্ধ করব? বিরোধী দলগুলো সেটা ঠেকাতে চাইছে, কারণ তাতে এতদিনের রাজনৈতিক খেলা পণ্ড হবে। তরুণ প্রজন্মের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং ভাগ্য পরিবর্তনের জন্যই আসন পুনর্বিন্যাস জরুরি। তারপর সুষ্ঠু নির্বাচন হবে উপত্যকায়। এরপরই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। অমিত শাহর আশ্বাসে ক্ষুব্ধ স্থানীয় রাজনীতিকরা। টুইটার পোস্টে উঠে এসেছে বিচার বহির্ভূত হত্যা, বন্দি এবং নিত্যকার হয়রানির তথ্য। জ্যেষ্ঠ নেতারা বলছেন, সংবিধানে 370 ধারা ফেরত না দেওয়া পর্যন্ত আসবে না শান্তি। হিন্দু আর दूसरों की बात करते हैं, मुसलमानों की बात क्यों नहीं करते? শুধু হিন্দু আর শিখ সম্প্রদায়ের মানুষকে হত্যার কথাই উঠে আসে। চলতি বছর 22 জন মুসলিমকেও তো খুন করেছেন। তারা কি ভারতীয় নন? যারা বলছিল 370 ধারা বিলোপের পর উপত্যকায় শান্তি ফিরবে, তারা আজ কোথায়? চ্যালেঞ্জ করে বলতে পারি, রাজ্যের মর্যাদা আর সাংবিধানিক সম্মান ফেরত না দেওয়া পর্যন্ত জম্মু কাশ্মীরে শান্তি আসবে না। অমিত শাহ কাশ্মীরে এসে খুন হওয়া পুলিশ কর্মকর্তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সুশীল সমাজের সাথে হওয়া বৈঠকে বলেন, সরকারের একার পক্ষে সন্ত্রাসবাদ নির্মূল অসম্ভব। এর জন্য যুব সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। এ সময় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ এবং কারফিউ বহাল রাখার ইস্যুতে প্রশ্ন করা হলে জানান, সরকারের এসব উদ্যোগের কারণে এড়ানো গেছে বহু প্রাণহানি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নতুন মোড় নিল বলিউড কিং শাহরুখের ছেলে আরিয়ানের মাদকের মামলা। তাকে ফাঁসাতে 18 কোটি রুপি লেনদেনের অভিযোগ উঠেছে। রোববার বিস্ফোরক এসব তথ্য প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, যাতে বলা হয়, সাদা কাগজে প্রভাকর সাইলি নামে মামলার এক সাক্ষীর সই রাখা হয়েছে। কিন্তু তার দাবি, শাহরুখ পুত্রকে ফাঁসাতে ব্যক্তিগত গোয়েন্দা কেপি গোসাভি এবং অজ্ঞাত পরিচয়হীন স্যাম ডিসুজার মধ্যে 18 কোটি রুপির চুক্তি হয়, যার 8 কোটি মাদক নিয়ন্ত্রণ সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সামির ওয়াংখেরেকে দেওয়ার কথা। এদিকে ঘুষের বিষয়টি সাফ অস্বীকার করেছেন এনসিপি কর্মকর্তা। তিনি জানান, সংস্থাটির ভাবমূর্তি নষ্ট করতেই এই অভিযোগ। গেল 3 অক্টোবর গোয়াগামী একটি প্রমোদ তৈরিতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ বিভাগ। আরিয়ান সহ 8 জনকে আটক করা হয়। শাহরুখ পুত্রের কাছে নগদ 1,33,000 রুপি এবং মাদক পাওয়া যায়। দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের লাহোরে বিক্ষোভ সমাবেশ করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিএলপি। শনিবারের সহিংসতায় পুলিশ সদস্য সহ প্রাণ হারান কমপক্ষে 8 জন, আহত আরও 80। লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের পথে তেহরিকি লাব্বায়েক পাকিস্তানের লং মার্চে অংশ নেওয়া কমপক্ষে 10,000 মানুষ। তাদের মূল দাবি, সংগঠনটির প্রধান সাদ রিজভির নিঃশর্ত মুক্তি। গেল বছর ফ্রান্স বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আকার ঘটনায় সে সময় উত্তাল হয়ে ওঠে পাকিস্তান সহ মুসলিম বিশ্ব। বিশাল জনসমুদ্র ঠেকাতে রাজধানীমুখী গুরুত্বপূর্ণ সব সড়ক বন্ধ করা হয়েছে, বসানো হয়েছে তল্লাশি চৌকি। মিয়ানমারের উত্তরাঞ্চলে বিপুল সেনা এবং ভারী অস্ত্র মোতায়েন করল জান্তা। সেখানে ব্যাপক নৃশংসতার আভাস দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।
বার্ষিক মানবাধিকার রিপোর্ট উপস্থাপনের সময় তিনি বলেন, মিয়ানমারের দুর্গম উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েনের তথ্য মিলেছে। পাঠানো হয়েছে সমরযান এবং ভারী অস্ত্র। তাতে সেনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী সম্ভাব্য অপরাধের ইঙ্গিত পাওয়া যায়। ফেব্রুয়ারিতে সুচি সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতায় বসে মিয়ানমারের সেনাবাহিনী। এরপরই দেশটির বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। রক্তক্ষয়ী অভিযানে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, বন্দী ৮,০০০-এর ওপরে। নজিরবিহীন পদক্ষেপ নিল তুরস্ক। একই সাথে অবাঞ্ছিত ঘোষণা করল পশ্চিমা 10 রাষ্ট্রদূতকে। তুর্কি মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করায় তাদের পার্সোনা নন গ্র্যাটা ঘোষণা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যে তালিকায় মার্কিন রাষ্ট্রদূতও আছেন। তুর্কি মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তির দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পশ্চিমাদের সাথে চলছে তুরস্কের টানাপোড়েন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও 9 ইউরোপীয় দেশের যৌথ বিবৃতির পর তুঙ্গে পৌঁছেছে উত্তেজনা। গত সপ্তাহের ওই বিবৃতিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড। ওসমান কাভালার বিচার প্রক্রিয়া বিলম্বের সমালোচনা করা হয় সেখানে। ন্যায় বিচার নিশ্চিত ও দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়। গত মঙ্গলবার তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। আর শনিবার প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্যে উঠে আসে নজিরবিহীন ঘোষণা। তীব্র সমালোচনা করেন 10 দেশের রাষ্ট্রদূতের। হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্ককে বুঝতে না পারলে তাদের চলে যাওয়া উচিত। তারা কাভালা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার হয়ে কথা বলতে গিয়েছেন 10 দেশের রাষ্ট্রদূত। এই ধৃষ্টতার মানে কি? এটা তুরস্ক। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে নির্দেশ দেওয়ার অধিকার কারণেই। মন্ত্রীকে জরুরি নির্দেশনা দিয়েছি এবং 10 জনকে পার্সোনা নন গ্রেটা হিসেবে বিবেচনা করতে বলেছি। পেশায় ব্যবসায়ী ওসমান কাভালা তুরস্কে পরিচিত এরদোগান সরকারের বড় সমালোচক হিসেবে। গণতন্ত্র ও বাক স্বাধীনতার দাবিতে ছিলেন সরব। সরকার বিরোধী বিক্ষোভের দায়ে 4 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে জেলে আছেন তিনি। 2 বছর আগে ইউরোপীয় আদালতও কাভালার মুক্তির আহ্বান জানায়। সম্প্রতি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় ইউরোপীয় কাউন্সিল। এখনও এরদোগানের ঘোষণায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তুরস্কের ন্যাটো জোটের মিত্ররা। আলোচনা চলছে বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এমন কিছুই হয়নি যাতে রাষ্ট্রদূত অবাঞ্ছিত ঘোষণার মতো পদক্ষেপ নিতে হবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফিলিস্তিনের 6 মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইসরায়েল। অভিযান চালিয়ে সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তারও করা হচ্ছে। এই ঘটনায় ফিলিস্তিনে নতুনভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এনজিওগুলোর সাথে বামপন্থী সংগঠন PFLM-এর যোগাযোগ রয়েছে। অভিযোগ, ইসরায়েলে চালানো বিভিন্ন হামলার সাথে এই সংগঠনটি জড়িত। প্রতিনিয়ত মানবতা বিরোধী অপরাধ করলেও ফিলিস্তিনি এনজিওগুলোকে সন্ত্রাসী তালিকায় ফেলে আবারও বর্বরতার পরিচয় দিল ইসরায়েল। সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার মাধ্যমে এনজিওগুলোর কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে ইসরায়েল। কর্মীদের ওপরও পড়বে নেতিবাচক প্রভাব। আমার প্রশ্ন, ফিলিস্তিনি বিধিমালা অনুসারে হয়েছে আমাদের নিবন্ধন, সেটি বাতিলের এখতিয়ার পায় কিভাবে ইসরায়েল? এটা স্পষ্টভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোণঠাসা করার কৌশল। জনসম্মুখে গভর্নরকে চর মেরে দেশ জুড়ে আলোচনায় ইরানের এক ব্যক্তি। শনিবার পূর্ব আজারবাইজান প্রদেশের নবনিযুক্ত গভর্নর আবেদিন খুররামকে চর মারেন তিনি। অভিষেক অনুষ্ঠানে চলাকালে মঞ্চে উঠে পড়েন আইয়ুব আলী জাদেহ নামের ওই ব্যক্তি। শুধু থাপ্পড় মেরেই তিনি ক্ষান্ত হননি, আরও আক্রমণের উদ্দেশ্যে তেড়ে যান হামলাকারী। নিরাপত্তারক্ষীরা তাকে আটকায়। ক্ষোভের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তবে দেশটির গণমাধ্যমের দাবি, পুরুষ ডাক্তার তার স্ত্রীকে চিকিৎসা করায় তিনি ক্ষিপ্ত ছিলেন। ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন গভর্নর। উত্তর কোরিয়ার সাথে শান্তিপূর্ণ ও টেকসই কূটনৈতিক সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র। রোববার বিশেষ মার্কিন প্রতিনিধি সাও কিম বলেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উদ্বেগজনক এবং উস্কানিমূলক।
দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার পথে বাধা তৈরি করেছে পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তাদের কর্মসূচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক বিধি লঙ্ঘন করছে, প্রতিবেশী ও আন্তর্জাতিক মহলের জন্য হুমকি তৈরি করছে। তাদের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো শত্রুতাপূর্ণ মনোভাব বা পরিকল্পনা নেই, বরং বিনা শর্তে আলোচনায় বসতে চাই। তাইওয়ানে 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববারের দুপুরে 1টা নাগাদ এই কম্পন অনুভূত হয়, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়ান শহর। এছাড়া ভূভাগ থেকে 66.8 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। শক্তিশালী কম্পনের পর মাঝারি মাত্রার আরও 2টি আফটারশকও অনুভূত হয়। মহামারীতে মোট প্রাণহানি 50 লাখের কাছাকাছি। শনিবারও প্রায় 6,000 মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে। দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও রাশিয়া। শনিবার 1075 জনের মৃত্যু হয়েছে দেশটিতে, তবে দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। প্রায় 45,000 মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। ভারতে কিছুটা প্রাণহানি বেড়েছে। একদিনে মারা গেছেন 559 জন। 500-র কাছাকাছি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনে। মোট সংক্রমণ শনাক্ত 24,42 লাখ। এদিকে বাংলাদেশ সহ 6টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সিঙ্গাপুর। বুধবার থেকে এসব দেশের যাত্রীরা প্রবেশাধিকার পাবেন। অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কা। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্বল্প মেয়াদের ভিসা নিয়ে পর্যটকরা ঢুকতে পারবেন। অবশ্য কঠোর সীমান্ত নীতিমালা মেনে চলতে হবে সবাইকে। করোনা নেগেটিভ রিপোর্টের পাশাপাশি নির্দিষ্ট স্থানে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও ট্রানজিট হিসেবে ব্যবহার করা যাবে সিঙ্গাপুরের ভূখণ্ড। জানানো হয় খুব শিগগিরই মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো বেশ কিছু দেশের জন্য শিথিল করা হবে ভ্রমণ বিধিনিষেধ। সম্প্রতি করোনা সংক্রমণের পরিমাণ কিছুটা কমে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিল সিঙ্গাপুর। কিডনি প্রতিস্থাপন নিয়ে বিশাল সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। প্রথমবারের মতো মানব শরীরে সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছেন তারা। ওই কিডনি স্বাভাবিকভাবে কাজও করছে। এর মাধ্যমে কিডনি চিকিৎসায় নতুন দ্বার উন্মোচিত হবে বলে দাবি বিজ্ঞানীদের। এতে উল্লেখযোগ্য হারে কমবে কিডনি ডোনারের অভাবে রোগী মারা যাওয়ার সংখ্যা, বন্ধ হবে অবৈধ কিডনি বাণিজ্য। বিশ্বে প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে কিডনি নষ্ট হয়ে যাওয়া মানুষের সংখ্যা। কেবল যুক্তরাষ্ট্রেই এখন জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন দরকার 90,000-এর বেশি নাগরিকের। কিডনি ডোনারের জন্য অপেক্ষায় থাকতে হয় তাদের। প্রতিস্থাপনের অপেক্ষায় থেকেই প্রতিদিন মৃত্যু হচ্ছে 12 জনের। কিডনির এই সংকট দূর করতে অভাবনীয় এক বিকল্প উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। মানব শরীরে সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপনের দাবি তাদের। সম্প্রতি নিউ ইয়র্কে লাইফ সাপোর্টে থাকা এক নারীর শরীরে যুক্ত করা হয় শূকরের কিডনি। নিবিড় পর্যবেক্ষণে দেখা যায় মানুষের স্বাভাবিক কিডনির মতোই বর্জ্য ফিল্টার করছে এটি। 54 ঘন্টা ধরে রোগীকে পর্যবেক্ষণ করেছি। কিডনিটি একদম ঠিকঠাকভাবে কাজ করছে, ঠিক যেমনটা একজন মানুষের কিডনি থেকে প্রত্যাশা করি। আমরা নিশ্চিত যে সেদিন আর দূরে নয় যখন মানব শরীরে পুরোপুরি প্রতিস্থাপনে আমরা সফল হব। মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন নিয়ে গবেষণা চলছিল অনেক দিন ধরেই, কিন্তু বাধা ছিল শূকরের কোষে থাকা বিশেষ ধরনের শর্করা। এতদিন যা মানুষের শরীর গ্রহণ করছিল না। গবেষণাগারে জেনেটিক পরিবর্তনের মাধ্যমে শূকরের সেই শর্করা পরিবর্তনে সফল হয়েছে মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান রিভিভিসর, যাকে বড় মাইলফলক বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এখাতে বিশাল পরিসরে কাজের ভিত্তি তৈরি হলো। আমরা যে সঠিক পথে এগোচ্ছি তা অনেকটা স্পষ্ট। আশা করি কয়েক বছরের মধ্যেই পূর্ণাঙ্গ সফলতা আসবে। কোনো অঙ্গ প্রতিস্থাপন করলেই বাঁচানো যাবে এমন রোগীদের ক্ষেত্রে ডোনার খুঁজে পাওয়া যে কত বেদনাদায়ক তা প্রতিদিনই আমরা টের পাচ্ছি। অর্ধেক রোগী তো ডোনার পাওয়ার আগেই মারা যান। আমরা আশাবাদী জীবন রক্ষাকারী অঙ্গ সরবরাহের একটি টেকসই উৎস পাওয়া যাচ্ছে। প্রতিস্থাপনের ক্ষেত্রে বিকল্প না থাকায় অনেক দেশেই কিডনি বেচাকেনা চক্র রয়েছে। বিজ্ঞানীরা বলছেন শূকরের কিডনি প্রতিস্থাপনের আনুষ্ঠানিক অনুমতি মিললে যেমন প্রাণ বাঁচবে লাখো মানুষের, তেমনি বন্ধ হবে এই অঙ্গ নিয়ে অবৈধ বাণিজ্য। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।
নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়ে ৮ শতাধিক বন্দীকে মুক্ত করেছে অস্ত্রধারীরা। অবশ্য শনিবারই ২৬২ জনকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে দেশটির ওহাইও রাজ্যের কারাগারে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের সাথে নিরাপত্তারক্ষীদের ব্যাপক গুলি বিনিময় হয়। একসময় ডিনামাইট দিয়ে কারাগারের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে দলটি। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৫৭৫ জন বিচারের অপেক্ষায় ছিলেন। কারা কর্তৃপক্ষ জানায়, ব্যাপক সহিংসতার পরও ৬৪ জন কয়েদি পালাতে পারেনি। তাদের সরানো হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। চলতি বছর নাইজেরিয়ায় ৩বার এমন হামলার ঘটনা ঘটল। সবশেষ এপ্রিল মাসে ইমো রাজ্যের কারাগারে হামলা চালিয়ে ১৮০০ বন্দীকে ছাড়িয়ে নেওয়া হয়। ২০৬০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামানোর অঙ্গীকার করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার তিনি এই কথা জানান। বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তেল বাজারে স্থিতিশীলতা এবং হাইড্রোকার্বন নিঃসরণ কমাতে গুরুত্ব দেবে রিয়াদ। এই লক্ষ্যে $১৮৫ বিলিয়ন বিনিয়োগের কথাও জানিয়েছেন যুবরাজ। প্রতি বছর দ্বিগুণ হারে কার্বন নিঃসরণ কমানোর দাবি তার। ২০৩০ সাল নাগাদ মিথেন নিঃসরণ ৩০% কমানোর যে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে যোগ দেবে সৌদি আরবও। চলতি দশকের মধ্যেই নবায়নযোগ্য উৎস থেকে ৫০% শক্তি উৎপাদন এবং মরু অঞ্চলে কোটি কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে দেশটি। $১১ কোটি বিক্রি হলো বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর আঁকা ১১টি চিত্রকর্ম। শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নিলাম আয়োজিত হয়। এতদিন MGM রিসোর্টের মালিকানাধীন ছিল এই শিল্পকর্মগুলো। ২ দশক যাবৎ এগুলো সংগ্রহ করেন প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহী স্টিভ উইন, যার মাঝে সর্বোচ্চ $৪.৫ কোটি বিক্রি হয় ওয়েমেন ইন আ রেড অরেঞ্জ বেরেট নামের শিল্পকর্মটি। এটি ১৯৩৮ সালে আঁকা পিকাসোর প্রেমিকার প্রতিকৃতি। এছাড়া 2টি সিরামিক পেইন্টিং সহ বাকি ছবিগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়েছে। শিশুদের ওপর অতিরিক্ত হোমওয়ার্কের চাপ কমাতে আইন পাশ করল চীন। শনিবার ন্যাশনাল পিপলস কংগ্রেস অফ চায়নার স্ট্যান্ডিং কমিটি আইন পাশ করে। শিশুরা যাতে বিশ্রাম ও ব্যায়ামের জন্য পর্যাপ্ত সময় পায়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে অভিভাবকদের। অনলাইন জগতে সময় কমিয়ে শিশুদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দিতে বলা হয়েছে। গত বছর থেকেই শিক্ষা ব্যবস্থা সংস্কারে নানা উদ্যোগ নিয়ে চলেছে বেইজিং। জোর দেওয়া হচ্ছে শিশুদের নৈতিকতা, বুদ্ধি বিকাশ, সামাজিক ও সাংস্কৃতিক চর্চার উপর। গত আগস্টে ৬ ও ৭ বছর বয়সী শিশুদের লিখিত পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার চাপে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় বলে সতর্ক করেন চীনা কর্মকর্তারা। অভিভাবকরা বেশ কয়েক বছর ধরেই শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।